সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ব্যবসায়ী সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, আর পচন নয়, সুস্থ সবল জাতি হিসেবে দাঁড়াতে চাই। এই সুযোগ জাতির জীবনে বারবার আসে না, তা যেন আমরা হারিয়ে না ফেলি। বিকেলে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের আয়োজনে ন্যাশনাল বিজনেস ডায়ালগে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। বলেন, মালিক শ্রমিকদের মধ্যে সম্পর্ক উন্নত করতে হবে, তা না হলে সামনের পথে এগুনো কঠিন। সামাজিক ব্যবসায় বিনিয়োগেরও আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। সংলাপে ব্যবসায়ী নেতারা বলেন, দুষ্কৃতিকারীদের হামলায় শতাধিক কারখানা ভাঙচুর হয়েছে, 200-র অধিক কারখানা বন্ধ, আনুমানিক 5,000 কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে উদ্যোক্তারা। ব্যবসায়ী নেতারা বলেন, শিল্প পুলিশের সীমিত উপস্থিতি, থানার কার্যক্রম পূর্ণাঙ্গ রূপে চালু না হওয়ায় পরিস্থিতি সামাল দেয়া যাচ্ছে না। যেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আমরা সবাই মিলে পেয়েছি, সেই স্বপ্ন যেন বাস্তবায়ন করে ফেলতে পারি। যে কোন সময় আমরা এই দায়িত্বে আছি, আমরা টিম হিসেবে কাজ করতে চাই, যাতে যে আজকে যে 2 নম্বরে আছি, কি করে আমরা 1 নম্বর হব। আমাদের মেয়াদকালে যদি আপনারা 1 নম্বরে নিয়ে যেতে পারেন, আমরাও স্মরণ করবো, যাক বাবা একটা কিছু করছেন। সংবিধান, নির্বাচন, দুর্নীতি দমন কিংবা পুলিশের সংস্কারে সবার আগে রাজনৈতিক প্রভাব দূর করার উপর জোর দিতে চান কমিশন প্রধানরা। এ নিয়ে 3 কমিশন প্রধানের সাথে কথা হয়েছে সহকর্মী আলমগীর স্বপনের। তারা জানিয়েছেন, জনগণের ভোট কিংবা সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হোক, এমনটা আর চান না। দুদক ও পুলিশের রাজনৈতিক ব্যবহার বন্ধেও দেবেন প্রস্তাব। রাষ্ট্রের প্রধান 3 স্তম্ভ আইন, বিচার ও প্রশাসন বিভাগ। দলীয়করণ, অনিয়ম ও অপব্যবহারে মুমূর্ষ প্রায়। আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব ক্ষেত্রে সংস্কারই অন্যতম প্রধান লক্ষ্য অন্তর্বর্তী সরকারের। পৃথকভাবে গঠন করা হয়েছে 6 কমিশন। 4টি প্রতিষ্ঠানের সংস্কার করা সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য অপরিহার্য। কাজের জন্য অক্টোবর থেকে 3 মাস সময়কে যথেষ্ট মনে করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। সিইসি সহ নির্বাচন কমিশনারদের নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা আনা এবং আইনের সংস্কারে জোর দিচ্ছেন তিনি। একটা জিনিস তো আমাদের প্রথমেই করতে হবে, আমাদের নির্বাচন কমিশনার নাই, সেই নির্বাচন কমিশনে নিয়োগ দিতে হবে। সেই নির্বাচন কমিশনে নিয়োগ দিতে হলে আমাদের নির্বাচন কমিশন যে একটা নিয়োগ আইন আছে, যেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়, সেটা পরিবর্তন করতে হবে। ডক্টর বদিউল নির্বাচনী ব্যবস্থার সংস্কারে গুরুত্ব দিতে চান ভোটার তালিকা, প্রার্থী ও দলের আয় ব্যয় স্বচ্ছতার উপর। নির্বাচনের সময় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর রাজনৈতিক ব্যবহারও বন্ধ চান। দুর্ভাগ্যবশত আমাদের এই প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ব্যাপক দলীয়করণ হয়েছে, তাই এটাই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। এবং নির্বাচন কমিশনও সঠিক নির্বাচন কমিশন ছিল না, তারা পক্ষপাতদুষ্ট ছিল। তো এইগুলো দিকে মনোযোগ দিতে হবে। কতগুলো দায়িত্ব নির্বাচন কমিশনের আছে, দলের আয় ব্যয়ের হিসাব, এগুলো অডিট করা এবং এগুলো সঠিকতা যাচাই করা। একই সাথে হলফনামা যেসব তথ্য দেওয়া হয়, এগুলো যাচাই বাছাই করা। যখন যে সরকার ক্ষমতায়, সেই সরকারের রাজনৈতিক হাতিয়ার হয় দুদক। ব্যবস্থা নেওয়া হয় বিরোধীদের উপর। তাই স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দুদককে গড়ে তুলতে সুপারিশ করতে চান কমিশন প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। বলেন, দুদকের নিজস্ব প্রসিকিউশন ইউনিট গঠন, নিয়োগে স্বচ্ছতা ও অর্থ পাচার রোধে ক্ষমতা বাড়াতে হবে, চাপমুক্ত করতে হবে আমলাতন্ত্র থেকে। আসলে দুদক বলল যে স্বাধীনভাবে কাজ করতে পারে না। যেই দল ক্ষমতায় থাকে, তাদের সাথে জড়িত যারা হয়তো আনা অভিযোগের ক্ষেত্রে কোনো দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে, এরকম নজির নেই। অথচ একই দল যখন ক্ষমতার বাইরে থাকে, তখন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ তৎপরতা দুদক দেখা যায়। এই ধরনের দুদক দিয়ে তো বাংলাদেশে যে নতুন বাংলাদেশের স্বপ্ন, সেটা চলবে না। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সহ রাজনৈতিক সরকারের আমলে পুলিশকে ব্যবহার করা হয় নানাভাবে। এই ধারায় পরিবর্তন এনে পুলিশকে জনবান্ধব করাই লক্ষ্য কমিশন প্রধান সফররাজ হোসেনের। যারা 1-1.5 মাস 2 মাসে যা হয়েছে, এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর কখনো না ঘটে, আমাদের লক্ষ্য থাকবে যে একটা ভালো পুলিশ ইউকে স্ট্যান্ডার্ড আছে, মনে করেন ইউনাইটেড কিংডম এরকম স্ট্যান্ডার্ড হোক, আর কি সভ্য দেশের মতো হোক। সংবিধান, বিচার বিভাগ ও প্রশাসন সংস্কার কমিশনের প্রধানরা দায়িত্বের পরিধি ও কাজের ধরন জেনে সংস্কারে নামতে চান। দায়িত্বপ্রাপ্তরা বলছেন, পরিবর্তন সম্ভব, সকলের সমর্থন পেলেই গড়ে উঠবে নতুন বাংলাদেশ। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। দ্রুত সংস্কার শেষ করে জনপ্রতিনিধিদের শাসন ফেরানোকে গুরুত্ব দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানিয়েছেন,
এরপর এজন্য অন্তর্বর্তী সরকারকে সময় ও সুযোগ দিতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে ফখরুল আরও বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ তৈরি হয়েছে, তবে পরিকল্পিতভাবে অভ্যুত্থান নস্যাতের চক্রান্তও চলছে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে 14 ও 15 সেপ্টেম্বর সমাবেশ করবে বিএনপি। 14 সেপ্টেম্বর অভ্যুত্থান ও বিগত 15 বছরের নিহতদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে এবং 15 সেপ্টেম্বর নয়াপল্টনে গণতন্ত্র দিবসের মূল সমাবেশ। দুদিনের এই কর্মসূচির সমন্বয় বৈঠক হয় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। একটি কথা আমাদের খুব স্পষ্টভাবে বলা প্রয়োজন, গণতন্ত্রের কোনো বিকল্প নেই। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের ভীষণ তুলে ধরেছেন। দ্রুত সময়ে ঘোষিত সংস্কার সম্পন্নের আহ্বান জানান তিনি। সংস্কার প্রয়োজন, সেটা আমরা বলেছি, কারণ গণতন্ত্রকে একেবারে ধ্বংস করে ফেলেছিল এবং সেই ক্ষেত্রে অতি দ্রুত যেন এই সংস্কারের কাজগুলো শেষ করা হয়। করে মূল যে বিষয়টা রয়েছে গণতন্ত্রের জন্যে, যে জনগণের প্রতিনিধিদের শাসন, নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ চলবে, সেই বিষয়টা যেন আপনার অবশ্যই দ্রুততার সঙ্গে আপনার সমাপ্ত হয়। মির্জা ফখরুলের প্রত্যাশা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। বলেন, পরিকল্পিতভাবে ছাত্র জনতার অভ্যুত্থান নস্যাতের চক্রান্ত চলছে। অত্যন্ত পরিকল্পিতভাবে ছাত্র জনতার যে অভ্যুত্থান, এটাকে নস্যাৎ করে দেওয়ার জন্যে আপনার একটা চক্র কাজ করছে, এবং কারা কাজ করছে সেটা আপনারা জানেন। পতিত ফ্যাসিবাদ হাসিনা বিদেশে, ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে যে অপপ্রচার চালানো হচ্ছে আপনার এই বাংলাদেশ সম্পর্কে, মানুষের সম্পর্কে, এই অপপ্রচারগুলো কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। শিল্প কারখানায় অস্থিরতা প্রতিরোধে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। তারা সবাই একযোগে ঐক্যবদ্ধ হয়ে এই ধরনের প্রবণতাকে তারা নস্যাৎ করে দেবেন। এ সময় ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্য শারীরিক সুস্থতা ও সক্ষমতা প্রয়োজন। একজনকে বাইরে নিতে হলে শারীরিক সুস্থতা প্রয়োজন। প্লেনে উঠতে হলে নেগেটিভ প্রেশার সহ্য করার মতো সুস্থতা থাকতে হয়। ফ্লাই করার জন্য নেগেটিভ প্রেশার আছে, সেটা কতটুকু, ল্যান্ড করার সময় কতটুকুনি সহ্য করতে পারবে, সেইটি কিন্তু একটা গল্পের বিষয় না। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। বকেয়া বেতন পরিশোধ সহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের বিক্ষোভের মুখে আশুলিয়াও গাজীপুর শিল্পাঞ্চলের 2 শতাধিক পোশাক কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। তবে বাকি কারখানাতে নির্বিঘ্নেই চলছে কার্যক্রম। বৃহস্পতিবার সকালে নির্ধারিত সময়েই কারখানায় প্রবেশ করেন শ্রমিকরা। চলমান সংকট নিরসনে শিল্প মালিক ও সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব। অস্থিতিশীল পরিস্থিতিতে আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলের 2 শতাধিক পোশাক কারখানার উৎপাদন বন্ধ। কাজ বন্ধ রেখে বিক্ষোভ করছেন ক্ষুব্ধ শ্রমিকরা। শ্রমিক বিক্ষোভের কারণে আশুলিয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ 86টি আর 133টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দ্রুত সমস্যার সমাধান এবং কাজে ফেরার পরিবেশ নিশ্চিতের দাবি শ্রমিকদের। আমরা চাই দেশ স্বাভাবিকভাবে চলবে, গার্মেন্টস কারখানা ঠিকভাবে চলবে। যদি কেউ বিশৃঙ্খলা রাস্তাঘাট সৃষ্টি করে তাদেরকে আইনের ব্যবস্থা করা হোক। আমরা কাজে ফিরতে চাই খুব দ্রুত। এটার জন্য সমাধানের জন্য আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন পদক্ষেপ নেয়। এদিকে ডিইপিজেড সহ আশপাশের কারখানাগুলো চলছে নির্বিঘ্নেই। নির্ধারিত সময়েই কারখানায় প্রবেশ করেন শ্রমিকরা। গাজীপুরের বেশিরভাগ কারখানাও উৎপাদন আছে, তবে কাজ চলছে না 30টি কারখানায়। সেখানে নিজেদের দাবি জানিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা। এখানে বেতন আমাদের 10,000, 8,000, 9,000 এরকম, এইভাবে তো আমরা চলতে পারি না। আর আমাদের এখানে কোনো মাতৃকালীন ছুটিও নেই। খুব বেতন কম এবং আমাদের ছুটি কম। সেই অনুযায়ী আমরা কিছু আবেদন করছিলাম, সেই আবেদন তারা না মেনে আজকে আমাদের অফিসিয়াল কোনো নোটিশ ছাড়াই অফিস বন্ধ করে দিয়েছে। ছুটিটা আমাদের বাৎসরিক ছুটি 6 দিন দেওয়া হয়, এই 6 দিনও আমরা ঠিকঠাক মতো পাই না। গার্মেন্টসে চলমান সংকট নিরসনে শিল্প মালিক ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব AHM শফিকুজ্জামান। তিনি বলেন, 5 আগস্টের পর বহু শিল্প মালিক আত্মগোপনে থাকায় বেতন পরিশোধ হয়নি, তাই সেসব কারখানায় অসন্তোষ ছড়িয়ে পড়েছে। এক একটা ফ্যাক্টরিতে এমনও আছে যে এক একটা হাউসে 80,000 থেকে 1 লক্ষ কর্মচারী আছে, শ্রমিক আছে। তো সেখানে টপ ম্যানেজমেন্ট, মালিক পক্ষ থেকে শুরু করে টপ ম্যানেজমেন্টের কেউ যদি
না থাকে তাহলে কি হচ্ছে যে এটি তো স্বাভাবিকভাবে সব কিছু চলতেও একটু সময় লাগে। এরপর কয়েকটি কারখানা পরিদর্শনের পর শ্রমিকদের সাথে কথা বলেন শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। কারখানার গুদামে আগুন লাগিয়ে শ্রমিকদের ন্যায্য দাবিকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা চলছে, এমন অভিযোগ করেছেন গার্মেন্টস শ্রমিক সংহতি। দুপুরে এক সংবাদ সম্মেলনে নেতারা বলেন, পোশাক কারখানার মালিকদের মধ্যে অনেকেই বিগত স্বৈরাচারী সরকারের সংসদ সদস্য ছিলেন। শ্রমিকদের দাবি পূরণ না করে সমস্যা জিইয়ে রাখার ক্ষেত্রে স্বৈরাচারী অংশীদারদের কোনো ভূমিকা রয়েছে কিনা তা তদন্ত করতে হবে। শ্রমিকদের রুটি রোজগারের জায়গায় কোনোভাবে যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সরকারকে লক্ষ্য রাখার কথাও জানান তারা। এছাড়া শ্রমিকদের ক্ষোভ ও আন্দোলনকে কেউ যাতে ব্যবহার করতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। এ সময় গণঅভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ শ্রমিকদের ক্ষতিপূরণ ও চিকিৎসার দায়িত্ব নেয়ারও দাবি জানানো হয়। একই সাথে শ্রমিকদের 12 দফা দাবি মেনে নিয়ে কর্মপরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়। গুদামে আগুন লাগিয়ে শ্রমিকদের ন্যায্য দাবিকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে কোনো বিশেষ মহল। পোশাক শ্রমিকদের আশু দাবি সহ আমাদের 12 দফা দাবি যা ইতিমধ্যেই শ্রম উপদেষ্টাকে দেওয়া হয়েছে তা দ্রুত পূরণ করে শ্রমিক এলাকায় কর্মপরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানায়। শ্রমিকদের ঐক্যবদ্ধ ও সতর্ক হয়ে শ্রমিক ও শিল্প রক্ষায় এগিয়ে আসতে আহ্বান জানায়। ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া স্মরণ সভা স্থগিত করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় শহীদদের তালিকা চূড়ান্ত করতে না পারার কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সচিবালয়ে সমসাময়িক নানা বিষয়ে ব্রিফিং করেন তিনি। নাহিদ জানান, স্মরণ সভার নতুন সময়সূচি পরে জানানো হবে। আগামী 100 দিনের আমাদের সবগুলা মন্ত্রণালয়ে বলা হয়েছে আগামী 100 দিনের একটা প্রস্তাবনা তৈরি করে সেটা আমাদের ক্যাবিনেটে জমা দিতে। তো সেটাও আমরা তৈরি করেছি, সে বিষয়ে আমরা বলবো। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে যে দপ্তর এবং সংস্থার বিভিন্ন কমিটি সমূহ রয়েছিল সেগুলোকে বাতিল করা হয়েছে এবং বাতিলকৃত কমিটি পরিচালনার জন্য নতুন করে কমিটি পুনর্গঠন করা হয়েছে। খিলগাঁও থানা ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যা মামলায় তৎকালীন ডিএমপির কমিশনার আসাদুজ্জামান মিয়াকে 7 দিনের রিমান্ড দিয়েছে আদালত। একই হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককেও গ্রেফতার দেখানো হয়েছে। পরে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। আর অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফিকে পুলিশ ভ্যানে ছাত্র জনতাকে পুড়িয়ে হত্যা মামলায় 4 দিনের রিমান্ড দিয়েছে আদালত। বুধবার রাতে রাজধানীর মহাখালী থেকে গ্রেফতার করা হয় ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে। এরপর খিলগাঁও থানা ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যা মামলায় এজাহার নামীয় 12 নম্বর আসামি আসাদুজ্জামান মিয়াকে ডিবি কার্যালয়ে রাখা হয়। বৃহস্পতিবার বিকেলে 10 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আসাদুজ্জামান মিয়াকে আদালতে তোলা হলে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 2015 থেকে 2019 সাল পর্যন্ত ডিএমপি কমিশনার হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতকে বলেন, আসাদুজ্জামানের নির্দেশে ছাত্রদল নেতা জনিকে ক্রসফায়ারের নামে হত্যা করে পুলিশ। এই মামলার সঙ্গে তার ঘটনার সঙ্গে এই এনকাউন্টারের সঙ্গে এবং এই ক্রসফায়ারের সঙ্গে তার জড়িত থাকার বিষয়টা নিশ্চিত হওয়ার কারণে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য এটার সঙ্গে কারা কারা জড়িত তা উদ্ঘাটন করার জন্য 10 দিনের রিমান্ড প্রার্থনা করে। এদিকে আশুলিয়ায় লাশ বোঝাই ভ্যানে আগুনের ঘটনায় হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফিকে গ্রেফতার দেখিয়ে রিমান্ড চায় পুলিশ। আদালত তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই মুহূর্তে বাংলাদেশের পুলিশের যে অধ্যায়, কালো অধ্যায় তৈরি করার মূল হোতা হচ্ছে এই আব্দুল্লাহ হিল কাফি। পেট্রোল ঢেলে দিয়ে পুড়িয়ে মারার যে ভিডিও ফুটেজ সেটি আপনাদের মাধ্যমে আমরা দেখেছি। সার্বিক বিষয় বিবেচনা নিয়ে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এই আসামির বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সমস্ত ঘটনা উল্লেখ করে শুধু এফআইআরের নাম আর ভিকটিম তাদেরকে রিমান্ড চাওয়া যেতে পারে না এবং তাদেরকে জেল হাজতে আটকেও রাখা যায় না। এদিন রিমান্ড শেষে আদালতে তোলা হয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও জুনায়েদ আহমেদ পলককে। জামিন না দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।
রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রাম ৬ আসনের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত থেকে গ্রেফতার করেছে বিজিবি। বর্ডার গার্ড বাংলাদেশ জানায় ভোরে আখাউড়া সীমান্তের ভুলবন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সীমান্ত পথে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। পথে ফকিরমুড়া বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার জামাল উদ্দিনের নেতৃত্বে বিজিবির জওয়ানরা তাকে পাকড়াও করে। এ সময় চিহ্নিত আদম পাচারকারী হান্নান মিয়া ও তার সহযোগী নাইম চৌধুরীকে আটক করে বিজিবির টহল টিম গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন ফজলে করিম চৌধুরী। তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজান থানায় একাধিক মামলা রয়েছে। আমি তো ঢাকা থেকে একটা লোক আমাকে নিয়ে এসছে, তো ওখানে নিয়ে আসছে আমাকে, সে নামাই দিল। একটা লোক, তারও নাম জানি না, সে নামাই দিয়ে চলে গেল। এরপর বললো আপনি অপেক্ষা করেন, এই এখানের মধ্যে আমি তো আগামাতা চিনি না। তারপর ওরা গেল, যে বললো যে আপনি এখানে কেন? আমি বলছি যে আমি তো চিকিৎসার জন্য যাচ্ছিলাম, কথা বলছি। আমি একটা পদ দিইনি, আমি ওদের চিনিও না। দায়িত্ব গ্রহণ করেই প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রতিশ্রুতি দিলেন এফবিসিসিআই এর প্রশাসক সাবেক অতিরিক্ত সচিব হাফিজুর রহমান। জানান ১২০ দিনের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন। দুপুরে তিনি এফবিসিসিআই কার্যালয়ে আসেন। গতকাল তাকে নিয়োগ প্রদান করে বাণিজ্য মন্ত্রণালয়। এ সময় সাংবাদিকদের বলেন, শিল্পাঞ্চলে সমস্যা আছে, সংকট কাটিয়ে উঠতে প্রধান উপদেষ্টা উদ্যোগ গ্রহণের কথাও জানিয়েছেন। আশাবাদ ব্যক্ত করেন উৎপাদন সচল থাকবে, শ্রমিকরা কাজেও যোগ দেবে, এতে অর্থনীতি সমৃদ্ধ হবে। সকলের কাছে সহযোগিতা চাব যে সামনে এই যদি সংস্কার যতটুকু সম্ভব হয় সেটি করে আমরা এই বিসিসি একটা সুষ্ঠু সাধারণ সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন করে আমরা যেন দ্রুত নির্বাচিত প্রতিনিধিদের হাতে এই ব্যবসায়ী সংগঠন, শীর্ষ সংগঠনটির কার্যভার তুলে দিতে পারি, সেটাই আমাদের টার্গেট। ব্যাংক সংস্কারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। দুপুরে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সাথে বৈঠক শেষে মন্তব্য করেন, লুটপাটকারীদের এই খাতে থাকা উচিত নয়। বৈঠকে তারল্য সংকট, শৃঙ্খলা পরিস্থিতি সহ সুশাসন বিষয়ে আলোচনা হয়েছে। আব্দুল হাই সরকার বলেন, বেশিরভাগ ব্যাংকেই তারল্য সংকট রয়েছে। এ খাতে সংস্কার আনা খুবই জরুরি হয়ে পড়েছে। এজন্য কেন্দ্রীয় ব্যাংক উদ্যোগ নিচ্ছে। এ খাতের উদ্যোক্তারা এ বিষয়ে গভর্নরের সাথেই থাকবে। ঢাকা ব্যাংকের চেয়ারম্যান বলেন, এই খাতে শৃঙ্খলা ফেরাতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা কার্যকর করা হবে। আগামী 18 সেপ্টেম্বর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বিএবি আনুষ্ঠানিকভাবে গভর্নরের সাথে মতবিনিময় করবে। আমাদের একটা চেঞ্জ হয়ে গেল, এই বাংলাদেশ বিরাট একটা চেঞ্জ আর কি ধরেন, তো সেখানে ডেফিনেটলি এই সব সেক্টরে এফেক্টেড, মোরালেস সবাই এফেক্টেড। কাজেই ওনাকে বললাম যে আমরা আপনার সাথে মানে কাঁধে কাঁধ মিলে কাজ করব। আমরা যে সব ডাইরেক্ট অ্যাডভাইস আছে এবং আমরা ব্যাংকের সাথে আমরা গ্যারান্টি দিচ্ছি, অ্যাসুরেন্স করতেছি যে ইনশাল্লাহ আমরা যেভাবে বলেন, যে সুন্দরভাবে বলেন সেটা আমরাই করবো। জামালপুরে গণঅভ্যুত্থানে নিহতের স্বজনদের সাথে দেখা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা। সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ের এক আলোচনা সভায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক লুৎফর রহমান, সহ সমন্বয়ক আরমানুল ইসলাম ও সাকিবুল হাসান। এ সময় আন্দোলনে নিহত এবং আহতদের পরিবারের সাথে কথা বলেন তারা। পরে আন্দোলনের সময় নেতৃত্বে থাকা জেলা উপজেলার ছাত্র প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন তারা। বগুড়ার শেরপুরে রিজার্ভ অয়েল ট্যাঙ্কার মেরামতের সময় বিস্ফোরণে 4 শ্রমিক নিহত হয়েছেন, দগ্ধ হয়েছেন একজন। দুপুরে মজুমদার রাইসবার্ন অয়েল মিলে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, যশোরের একটি প্রতিষ্ঠান থেকে যাওয়া একজন শ্রমিক রিজার্ভ অয়েল ট্যাঙ্কার মেরামত করছিলেন। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে, এতে দগ্ধ হন 5 জন। তাদেরকে গুরুতর অবস্থায় নেওয়া হয় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে 4 জন মারা যান। সবার বাড়ি নীলফামারীর সৈয়দপুরে। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। বাংলাদেশে নিজ দেশের নাগরিকদের ভ্রমণ না করতে আমেরিকা যে নির্দেশনা দিয়েছিল তা শিথিল করা হয়েছে। রেড অ্যালার্ট 1 স্তর কমিয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। তবে এবার নিষেধাজ্ঞা পার্বত্য চট্টগ্রাম এলাকায় ভ্রমণে। দেশটির পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এই সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।
গত জুলাইয়ের ভ্রমণ সতর্কতার আপডেট প্রকাশ করা হয়েছে এতে। এবারের নির্দেশনায় বলা হয়েছে বাংলাদেশে ভ্রমণে মার্কিন নাগরিকদের কিছু নির্দেশনা মেনে চলতে হবে। নির্দেশনায় আরও বলা হয়, কেউ যদি খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের পার্বত্য অঞ্চলে ভ্রমণের পরিকল্পনা করে থাকে তবে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পূর্বানুমতি লাগবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেছেন পাকিস্তান সিরিজ জয়ী বাংলাদেশ দল। দুপুরে মিরপুর থেকে পাকিস্তান সিরিজের ট্রফি সহ পুরো দল যায় প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে। পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক 2-0 টেস্ট সিরিজ জয়ের পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্তকে কোনো অভিনন্দন জানিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তখনই ক্রিকেটারদের সংবর্ধনা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। বিসিবি সভাপতি ফারুক আহমেদ ছাড়াও বোর্ডের নতুন পরিচালক নাজমুল আবেদিন ফাহিমও গিয়েছিলেন দলের সাথে। ট্রফি হাতে দলের সাথে দেখা গেছে হাস্যোজ্জ্বল নাজমুল শান্তকে, ছিলেন বিসিবির প্রধান নির্বাহীও। তবে নেই সাকিব আল হাসান। রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত 2 টেস্টের প্রথমটিতে 10 উইকেটে ও দ্বিতীয় টেস্টে 6 উইকেটে জয়লাভ করে টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে যে কোনো সংস্করণে এটি বাংলাদেশের প্রথম সিরিজ জয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সভাপতি ও শহীদ মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে সাধারণ সম্পাদক করে গঠন করা হয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। সকালে উপদেষ্টাদের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। ব্রিফিংয়ে আরেক উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, শ্রমিক অসন্তোষ খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। শ্রম আইনের অধীনে সমাধানযোগ্য অভিযোগ দেওয়ার জন্য শ্রমিকদের আহ্বান জানিয়েছেন তিনি আরও বলেন, শেখ হাসিনার প্রত্যাবর্তন বিচারের প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। এখনও আলোচনা শুরু হয়নি, তবে আমাদের চেষ্টা থাকবে প্রতিবেশী দেশের সঙ্গে ন্যায্যতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নতুন করে সংবিধান প্রণয়ন সহ 3 দফা দাবি জানিয়েছে সোসাইটি ফর ডেমোক্রেটিক রাইটস। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মূল আলোচক ব্যারিস্টার নাজির আহমদ বলেন, 50 বা 60 জন বিশেষজ্ঞ নিয়ে সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা দরকার। নতুন সংবিধান সুষ্ঠু ও অংশগ্রহণমূলক গণভোটের মাধ্যমে গৃহীত হবে। তিনি জানান, সংবিধান নিয়ে শাহদিন মালিককে প্রধান করে কমিশন গঠনকে ইতিবাচকভাবে দেখছে সোসাইটি ফর ডেমোক্রেটিক রাইটস। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মাইনুল আহসান খান বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ না করলে অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন থাকবে। বাংলাদেশে ব্যক্তির জন্য, শুধুমাত্র ব্যক্তির জন্য একাধিকবার সংবিধান সংশোধন হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে দলীয় দৃষ্টিকোণ থেকে ক্ষমতা ফাঁকাভুক্ত করতে, দীর্ঘদিন থাকতে, কিভাবে জবাবদিহিতা না করতে হবে, এগুলাকে মাথায় রেখে সংবিধান সংশোধন করা হয়েছে। যেই সংবিধানটি সংবিধান না, সেইটা আপনি এখন নতুন করে কি কাটাছেড়া করবেন? কাজে প্রথমে সিদ্ধান্তে আসতে হবে, এই সংবিধান দিয়ে কোনো কাজ হবে না, নতুন সংবিধান লাগবে। সাংবাদিক নির্যাতনের জন্য বিচার বিভাগের যারা সহযোগী হিসেবে কাজ করেছেন তাদের সহ জড়িত সকলকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাস্টিস ফর জার্নালিস্ট। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নির্যাতিত সাংবাদিকদের কথা শীর্ষক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন, বন্ধ হয়েছে অনেক গণমাধ্যম। এমন পরিস্থিতি যাতে ভবিষ্যতে আর না হয় তারা নিশ্চিতে কাজ করবে জাস্টিস ফর জার্নালিস্ট। নেতারা বলেন, মুক্ত গণমাধ্যমের জন্য লড়াই চলবে। দাবি করেন, স্বাধীন গণমাধ্যম পরিপন্থী আইন বাতিল করা সহ সাংবাদিক নির্যাতনের জন্য দায়ীদের আইনের আওতায় আনার। আওয়ামী লীগ হলো নাটক আর নায়ক নায়িকাদের সংগঠন। তারা রাতে সংখ্যালঘুদের ওপর ছোবল মারে আর দিনে ওঝা হয়ে বিষ নামানোর নাটক করে। মাদারীপুরে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক। নৈরাজ্যবাদের বিরুদ্ধে ও শান্তি প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। এ সময় মামুনুল হক বলেন, সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় সহযোগিতা করতে হবে, কোনো সাম্প্রদায়িক সহিংসতা করা যাবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার উপর গুরুত্ব দেন তিনি।
ন্যায়ভিত্তিক সমাজ গঠনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার আশ্বাসও দেন মামুনুল হক। ব্যবসায়ীদের সাথে সিএনজি চালকদের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র সিলেটের বন্দরবাজার মার্কেটের সামনে অটোরিকশা পার্কিং নিয়ে দ্বন্দ্বের জেরে ঘটেছে সংঘর্ষ। এ সময় ভাঙচুর করা হয়েছে অন্তত 20টি যানবাহন, আহত হয়েছেন কয়েকজন। বন্ধ রয়েছে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল। সিলেট নগরীর বন্দরবাজারে ব্যবসায়ীদের সাথে সিএনজি চালকরা এভাবেই দুপুর থেকে জড়ায় সংঘর্ষে। এরপর দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া, ছোড়া হয় ইটপাটকেল, ভাঙচুর করা হয় বেশ কিছু যানবাহন। এ সময় পথচারী সহ আহত হন অনেকেই। ব্যবসায়ীদের দাবি, দীর্ঘদিন ধরেই মার্কেটের সামনে অবৈধভাবে সিএনজি অটোরিকশা পার্কিং করে আসছে চালকরা। এ নিয়ে প্রতিবাদ করাতে তাদের উপর চড়াও হয় শ্রমিকরা। সময় স্ট্যান্ড রাখার কারণে ও ব্যবসায়ী একজন কইছে তুমি দিন খাড়া হইও না, একটু হরিয়া যাও, কইতে কথা কাটাটি শুরু হয়েছে। সিটির নির্বাহী যেন আসলে এন কইছুন আমরা বর্তমানে যে মেয়রের দায়িত্ব আছে তার কাছে আলমপুর যাইতাম, আমরা বাইরে গেটের সামনে আইতে না আইতেও আমরা ভিডিও আরম্ভ করি। শ্রমিকদের দাবি, বিনা উস্কানিতে তাদের উপর হামলা হয়েছে, ভাঙচুর করা হয় তাদের যানবাহন। রিজার্ভ টিপো থেকে আইয়া সিটি মার্কেটের সামনে আইছি, আসার পরে দেখছি তারা কিছু লোকজন জুড়ু হয়েছে, ওয়া পরে দেখি আক্রমণ, খালি ডিল দিয়া পাথর দিয়া ইটাইতেছে। সরতে পারছি না, আমরা গাড়িগুলা ওই রাখা অবস্থায় আমাদের গাড়িগুলা ভাঙছিল। এটা কেন ভাঙলো আমি কইতাম পারি না, হঠাৎ ধরে দেখে মাইর। কয়েক ঘণ্টাব্যাপী চলে দুপক্ষের সংঘর্ষ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা আশা করি শীঘ্রই এটা একটা সমাধান হবে এবং সুষ্ঠু সুন্দরভাবে মানুষ চলবে, এবং যারা ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, যারা সিএনজি মোটর শ্রমিক। সংঘর্ষের পর থেকেই বন্ধ বন্দরবাজার এলাকার বেশিরভাগ দোকানপাট। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে মাটির গন্ধে ভাটির গান স্লোগানে কাল থেকে শুরু হতে যাচ্ছে সপ্তাহব্যাপী ফোক ফেস্ট উৎসব। অনুষ্ঠানের আয়োজন করছে হাওরের নৌ পর্যটন উদ্যোক্তারা। মাঝ হাওরে জলবেষ্টিত মঞ্চে নৌকায় থেকেই উপভোগ করা যাবে উৎসব। স্থানীয় লোকসঙ্গীত শিল্পীদের পাশাপাশি থাকবে দেশের জনপ্রিয় বিভিন্ন ব্যান্ড দল। আয়োজন কেন্দ্রিক সকল আপডেট পাওয়া যাবে আয়োজকদের ফেসবুক পেজে। অভিনব এই আয়োজনের মাধ্যমে ভাটি বাংলার লোকগানের শুদ্ধ চর্চার প্রসারের পাশাপাশি সাংস্কৃতিক পর্যটনের নতুন দুয়ার উন্মোচন হবে, এমনটাই আশা উদ্যোক্তাদের। কর্ণফুলী পেপার মিলে উৎপাদন চালুর দাবিতে মানববন্ধন করেছে মিলের শ্রমিক কর্মচারী পরিষদ। দুপুরে কেপিএম 1 নম্বর গেট সংলগ্ন চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বক্তারা বলেন, দক্ষিণ এশিয়ার বৃহত্তম এই মিলের বিরুদ্ধে 2017 সাল থেকেই ষড়যন্ত্র শুরু হয়। এমনকি কেপিএম এর নিজস্ব পাল্প বন্ধ করে দিয়ে বিদেশ থেকে পাল্প এনে নামমাত্র উৎপাদন চালু রাখা হয়েছে। এছাড়াও দিন দিন বাজেট কমিয়ে, শ্রমিক কমিয়ে ধ্বংসের কাছাকাছি নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ বক্তাদের। দাবি সুষ্ঠুভাবে পরিচালনা করলে লাভের মুখ দেখবে পেপারটি, তাই উৎপাদন চালু রাখার দাবি জানিয়েছেন সর্বস্তরের শ্রমিক কর্মচারীরা। কৃষি বিপণন অধিদপ্তরের উদ্যোগে অংশীজন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। শিল্পকলা একাডেমি মিলনায়তনে ভ্যালু চেইন প্রমোশনাল বডি গঠন ও পরিচালনা নীতিমালা প্রচার বিষয়ক এই কর্মশালায় বক্তারা অর্থনীতির মূল ভিত্তি হিসেবে কৃষির গুরুত্ব তুলে ধরেন। কৃষকের উৎপাদিত পণ্য সংরক্ষণ, বিপণন, ফসলের অধিক মূল্য প্রাপ্তি, মার্কেট লিঙ্কেজ তৈরিতে নানা পদক্ষেপ গ্রহণের কথা জানান তারা। এ সময় কৃষি বিপণন অধিদপ্তরের পরিচালক ওমর ইমরুল মহসিন সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্রে অনলাইন টিকিট বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সকালে এই কার্যক্রমের উদ্বোধন করে জেলা প্রশাসক বলেন, দেশি বিদেশি পর্যটকদের কথা বিবেচনা করেই ই টিকেটিং সিস্টেম চালু করা হয়েছে। এর মাধ্যমে খুব সহজেই ঘরে বসে টিকিট কিনতে পারবেন ভ্রমণ পিপাসুরা। প্রশাসন সহ অন্যান্য দপ্তরের সাথে সমন্বয় করে কিভাবে পর্যটন শিল্প আরও বিকশিত করা যায় সে বিষয়েও কাজ চলছে। জেলা যতগুলো পর্যটন স্পট রয়েছে সেগুলোর মান উন্নয়ন করার জন্য আমরা মন্ত্রণালয়ের জায়গায় বিভিন্ন জায়গায় ফান্ডিংয়ের জন্য চিঠি দিয়েছি। সেই ফান্ডিং পেলে আমি মনে করি এই পর্যটন শিল্পকে বিকশিত করার ক্ষেত্রে আমরা আরও এক ধাপ এগিয়ে যাব। বন্যার্তদের পুনর্বাসন কর্মসূচিতে পাশে দাঁড়িয়েছে আকিজ ইনসাফ গ্রুপের বেকম্যানসন বিস্কিট।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে তাদের একদিনের বেতন প্রদান করেছেন। এর আগে কেকম্যানস বিস্কিট প্রদানের বন্যার্তদের জন্য 10 দিন ব্যাপী ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লার প্রত্যন্ত অঞ্চলে বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করে। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন তারা জরুরি অ্যাম্বুলেন্স ও মেডিকেল সেবার মাধ্যমে আন্দোলনকারীদের পাশে ছিল। ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইমরানুল হকের মৃত্যুতে ব্যাংকের প্রধান কার্যালয়ে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেখানে বক্তারা তার কর্মময় জীবনের নানা দিক নিয়ে স্মৃতিচারণ এবং আত্মার মাগফিরাত কামনা করেন। শোক সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান জনাব আব্দুল হাই সরকার, প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান জনাব এটিএম হায়াতুজ্জামান খান, পরিচালক আলতাফ হোসেন সরকার। আরও উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক ফজলে রশিদ, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব AKM শাহনেওয়াজ। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।